সরকার আসবে সরকার যাবে, আমি আপনার কাছে এখানে বলে গেলাম এস আলমের কিছু হবে না। হ্যারোডসের কাস্টম মেড শু যেটা বানাতে 6 থেকে 8 মাস সময় লাগে, এটা বাংলাদেশের একজন সংসদ সদস্য পায়ে দিয়ে ঘোরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল মারা গেছেন, তাকে মোবাইল চোর হিসেবে সন্দেহ করা, তারপরে তাকে পিটিয়ে মারা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধারণা করা হয় 15ই জুলাইতে তিনি হয়তো কিছু সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সন্দেহে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তাকে গণপিটুনি দিয়ে মারা হয়। আরেকটি ঘটনা ঘটে বগুড়ায়, ভদ্রলোকের নাম আসিফ, তাকেও মেরে ফেলা হয়। তার সন্দেহটা ছিল তিনি গরু চোরা কারবারির সঙ্গে যুক্ত। দেখুন, আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে মোবাইল কিংবা গরু চুরির জন্য আমরা পিটিয়ে মানুষ মেরে ফেলি এবং এটাকে আমরা মব জাস্টিস বলি। জাস্টিস শব্দটাতে আমার আপত্তি আছে। যখন আপনি জাস্টিস শব্দটা বলেন তখন আপনি এই পুরো বিষয়টিকে এক ধরনের ন্যায্যতা দেন। আপনি এই মব জাস্টিস শব্দটা ইউজ করার মধ্যে দিয়ে আপনি একটি বার্তা দেন যে আসলে তো সমাজে আইনের শাসন নাই, আসলে তো প্রচলিত বিচার ব্যবস্থায় এদের কোনো বিচার হবে না, আসলে তো পুলিশের কাছে আমরা কোনো ন্যায় বিচার পাবো না, আদালতের কাছে ন্যায় বিচার পাবো না। সুতরাং সমাজে ন্যায্যতা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে আমরা মবরা মিলে একটা জাস্টিস একটা প্রতিষ্ঠা করছি। সুতরাং এই শব্দটি আমার মনে হয় এখানে না ব্যবহার করাই ভালো। যেই দেশে আজকে এই 3টা রিপোর্ট প্রকাশিত হয়েছে, একটা সালমান এফ রহমানের ব্যাপারে, একটা এস আলমের ব্যাপারে, আর একটা গতকালকে আল জাজিরার একটি রিপোর্ট, আজকে আপনারা সকলেই দেখেছেন রিপোর্টটি, তাই না? একজন 8 লক্ষ টাকার হরিণের চামড়া বা কুমিরের চামড়া বা এরকম উট পাখির চামড়া, অদ্ভুত অদ্ভুত জিনিসের চামড়া দিয়ে কাস্টম মেড জুতা, হ্যারোডসে আমরা পড়াশোনা করার সময় পাশ দিয়ে হেঁটেও যেতাম, যে হ্যারোডসের বাতাস গায়ে লাগলে বোধহয় কিছু যদি পাউন্ড দাবি করে ওরা, ভয়ের চোটে হ্যারোডসের রাস্তা আমি অন্তত ওইটা এড়ায় অন্য রাস্তা দিয়ে যেতাম। হ্যারোডসের জুতা না, হ্যারোডসের কাস্টম মেড শু যেটা বানাতে 6 থেকে 8 মাস সময় লাগে, এটা বাংলাদেশের একজন সংসদ সদস্য পায়ে দিয়ে ঘোরেন। কই, তখন তো মব জাস্টিস হয় না? আমরা 17 কোটি মানুষ জানি এই দেশের কোনো আদালত, এই দেশের কোনো পুলিশ, এই দেশের কোনো প্রশাসন তাকে ধরতে পারবে না, আমরা জানি। কিন্তু তখন কিন্তু আমরা মব জাস্টিস করি না। মব জাস্টিস করি কাকে? একটা মোবাইল চুরি করে কিংবা একটা গরু চুরি সন্দেহ করে, তাও না, সন্দেহ করে পিটিয়ে আমরা মেরে ফেলি। এবং মব জাস্টিস শব্দটা উচ্চারণ করাটাই অন্যায়। এই গণপিটুনির একটা সুবিধার দিক কি জানেন? আপনার নানা রকম বঞ্চনা, নানা রকম হতাশা, সমাজের ব্যাপারে নানা রকম ক্ষুব্ধতা আপনার আছে, সেটা আপনি আসলে কোথায় উগরে দেবেন? সেটা উগরে আপনি দেন ওই নিরীহ মানুষটির ওপরে যাকে আপনি নানানভাবে সন্দেহ করছেন। তাকে পেটায় মেরে ফেললেও আপনাকে তো আসলে আইডেন্টিফাই করা যায় না। মবের সুবিধা হচ্ছে এখানে আমিও মারছি, আপনিও মারছেন, সবাই মিলে মারছে, কেউ তো কাউকে আইডেন্টিফাই করতে পারবে না। সুতরাং আপনি আপনার সকল রকম বিকৃতি সেখানে ঢেলে দিয়ে আসেন। আজকে দেখছিলাম এস আলম বাংলাদেশ থেকে 1 লক্ষ কোটি টাকা স্রেফ পাচার করে দিয়েছে। 8টা ব্যাংক, মতান্তরে 6টা ব্যাংকের মালিক তিনি ছিলেন। সরকার আসবে সরকার যাবে, আমি আপনার কাছে এখানে বলে গেলাম এস আলমের কিছু হবে না। মিলাই নিয়েন, সবাই মিলাই নিয়েন, এখানে যারা দর্শকও মিলাই নিয়েন, এস আলমের কিছু হবে না। সালমান এফ রহমান সবাইকে ম্যানেজ করতে পারবে তাহলে? নিশ্চয়ই, বাংলাদেশের পলিটিক্সই তাই। সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকে তার মন্দরিন 25,000 কোটি টাকা, টোটাল মন্দরিন 42,000 কোটি টাকা। করোনা আসছে, করোনার সময় সালমান এফ রহমান 2 হাতে ব্যাংকের নীতি পরিবর্তন করে ইচ্ছা মতন লোপাট করেছে। মব তো দূরের কথা, স্বয়ং চিফ জাস্টিসেরও এখানে জাস্টিস করার কোনো সাহস নাই। তো দিস ইজ বাংলাদেশ। এবং এখন আমি দেখতে পাচ্ছি 6জন বা 8জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়। এটা একটা নতুন, মানে এটা গত কয়েক বছরের একটা বহিষ্কার তো হতেই হবে, সেই সাথে প্রচলিত আইনে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে। বহিষ্কার তো হলো না, আমার আব্বাও তো বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিল 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার কারণে। কি সেই সিদ্ধান্ত, তার ফলে কি হয়েছে, আর এই গণপিটুনির কি মানে ফল, মানে এই যে রাজনীতির পরিবর্তন। আব্বাকে যখন 52 সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়, তার অপরাধ ছিল তিনি 144 ধারা ভঙ্গের পক্ষে ছিলেন এবং তিনি 4র্থ শ্রেণীর কর্মচারীরা তখন যে আন্দোলন করছিল সেই আন্দোলনের একনিষ্ঠ সমর্থক এবং সেই আন্দোলনের একজন অর্গানাইজার ছিলেন অলি আহাদ সাহেব। উনি জীবনে দ্বিতীয় হন নাই,
ম্যাট্রিকে স্ট্যান্ড, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড, বিকম পরীক্ষায় উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো এই মানুষরা তখন পলিটিক্স করতেন। আর এখন ছাত্রলীগ সন্দেহে, সময় পাল্টালে ছাত্রদল সন্দেহে, সময় পাল্টালে শিবির সন্দেহে আপনি পিটায় মেরে ফেলবেন। এগুলো হচ্ছে আজকালকার ছাত্র রাজনীতি যারা করে তাদের কার্যকলাপ। আমি জাস্ট দুইটা প্রজন্মের কার্যকলাপের পার্থক্যটা বলবো।